হ্যালো, আর অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ নির্ধারণ হবে। সবর করেন। না না হবে না, ইনশাল্লাহ এই তো হয়ে গেছে। সবে মাত্র শুরু হচ্ছে, অনেক কিছু আছে আল্লাহ পাকের ইচ্ছায়। ওয়ালাইকুম আসসালাম। তোমার খাওয়া শেষ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ শেষ হয়েছে। আচ্ছা, তুমি হাসানের সাথে তোমার যে সম্পর্কটা, এটা হচ্ছে উস্তাদ এবং শিক্ষক, উস্তাদ আর শাগরেদের? জি না, আচ্ছা ওনার সাথে আমার সম্পর্ক, যেহেতু আপনি একটা বিষয় জানতে চাচ্ছেন বা কোনো তথ্য নিতে চাচ্ছেন, তাহলে পূর্বের থেকে বললে মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে তুমি বলো, আমি শুনি। আমি যখন যশোর একটা মাদ্রাসায় লেখাপড়া করি, তখন ওনার জামাই আমার শিক্ষক ছিল। ঠিক আছে। একসাথে ওনার জামার ছাত্র হয়ে আমি লেখাপড়া শেষ করে যশোরে একসাথে আবার খেদমত করছিলাম। ঠিক আছে। তারপর ওনার জামাই যখন চলে গেছে জয়পুরহাট, ঠিক। তখন ওনার জামাই আমার সাথে করে নিয়ে গেছে আবার। আচ্ছা, তাহলে তুমি জয়পুরহাটেও গেছিলে? হ্যাঁ, আচ্ছা তারপরে হাসান নানা আমাকে লেখাপড়া সহ 10 বছর ধরে আমার চাল চলন ওঠা বসা চলাফেরা সব লক্ষ্য করছে। ঠিক আছে। তো ব্যবসাদার মানুষটা মানুষ চড়ায় তারা খায়। হুম। দেখার পরে জয়পুরহাট নিয়ে গেছিল। জয়পুরহাট ওনার একটা প্রতিষ্ঠানে আমাকে রাখার কথা ছিল। আচ্ছা তারপর উনি আমাকে বলতেছে যে আমি তো বুড়িহাটে একটা মাদ্রাসা করতে চাই, তাহলে তুমি ওখানে চলো, যাতে এলাকায় তোমার সুবিধা হবে। আচ্ছা, বুড়িহাটি মাদ্রাসাটাও কেন করতে চাইলো, আর আমার বাবা জীবিত কালে ও কেন করলো না? চলে আসো যে মানে আমার আব্বা জীবিত কালে ও কেন করলো না, আর আব্বার মরার পরে কেন ওই মাদ্রাসা বুড়িহাটিতে করলো? এটা আমি তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপর তুমি? আমাকে বুড়িহাটে নিয়ে আসলো। বুড়িহাটে আসার পরে আমি দেখি এখানে শুধুমাত্র একটা মক্তব করা আছে, একটা রুম ছাদ দেওয়া, আর একটা বাসা করা রয়েছে, ফ্যামিলি কোয়ার্টার, কেউ থাকে না। ঠিক আছে। এখন এখান থেকে আসে ফ্যামিলি কোয়ার্টারে উঠলাম। অর্থ সম্পদ যা যেটা আমি দেখছি বা জানছি, যে জমিটা আছে আবুল হাসান ফারুকের বাড়ি করার জন্য উনি নাকি ভাই থেকে পাইছে বাবার সম্পত্তি, ভারতে? ওটা উনি ওখানে দান করতেন। আচ্ছা। আর বাকি অর্থ উনি 10 লক্ষ টাকা দান করছে, বাকি আরো যে 30 লাখ টাকা লাগছে সে টাকাটা উনি মাদ্রাসাকে ঋণ দিছে, যে মাদ্রাসার এখন অর্থ নাই, আমি এখন মাদ্রাসাকে ঋণ দিচ্ছি, কিন্তু এই টাকাটা মাফ করবো না, আমি আমি মরে গেলে আমার সন্তানরা যেন 30 লাখ টাকা পায়। আর আমি 10 লাখ টাকা দান করছি, নগদ জমি দান করছি। এই ক্ষেত্রে মাদ্রাসার জমি আর উনি 10 লক্ষ টাকা দান করছে, আর আমার বললো যে তুমি মাদ্রাসার কাজ করাও, একটা পরিবেশ পরিস্থিতি কোথায় কি করতে না করতে, আমার অর্থ আছে, কিন্তু আমি যে কাজ করব এরকম সুযোগ বা সময় আমার এরকম মানুষ নাই, তুমি টাকা পয়সা যা লাগে আমি দেবো, তুমি মাদ্রাসা গড়ো। ঠিক এইভাবে মাদ্রাসা আমি গড়ছি, টাকা পয়সা যেখানে যা লাগছে। ঠিক আছে।
শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই রিকানেক্টিং হয়ে গেছিল, মানে বাংলাদেশের নেটওয়ার্কটা এরকম মাঝে মাঝে রিকানেক্টিং হবে হয়তো। ফোন দিয়েছেন না? না ভাই আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছেন নাকি? হ্যাঁ, আমি এখন হোয়াটসঅ্যাপে দিছি, তোমার হোয়াটসঅ্যাপ আছে এই জন্যই ভালো লাগতেছে আর কি। আচ্ছা, তারপর আমি মাদ্রাসা যত সময় মাদ্রাসার কাজ সম্পূর্ণ করলাম, শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিলাম, মাদ্রাসা খুব সুন্দর পরিবেশে চালাচ্ছি। ঠিক আছে, এখন আমি ওখান থেকে চলে আসার যে কারণটা, ওগুলো আমি তোমার কাছে জিজ্ঞেস করবো, আমি এক একটা করে যা জিজ্ঞেস করবো ওইগুলো তুমি শুধু আমার সাথে সত্যিটা বলবা, আর কিছু না। কারণ তোমার নিয়ে এখন বুড়িহাটিতে অনেক কথা হচ্ছে এবং কেশবপুরে ওই সাংবাদিকরা মানে যাচ্ছে বুড়িহাটিতে, আর ওই শহীদুলের বোর কাছেও যাচ্ছে, শহীদুলের ওই মেয়ের কাছেও যাচ্ছে, ঠিক আছে, ওই ওর ওই শহীদুলের মেয়ের কাছে আর মেয়ের মেয়ের কাছেও যাচ্ছে, ঠিক আছে। আবার ওই যে সাথে তোমার ইয়ে আছে, তোমার তো শত্রু আছে হাসানের বউ, আর তোমার আর এক শত্রু আছে হচ্ছে ওখানে ওই আমাদের ওই এক চাচাতো ভাই ছিল রহিমবার মেয়ে, ওর নাম হচ্ছে তোমার কি নাম তোমার শাহিদা, বুঝতে পেরেছো? তা আমার কথা হলো যে তোমার অনেক শত্রু কেন হয়ে গেল এগুলো আমি তোমার কাছে জিজ্ঞেস করব, কিন্তু তুমি যেভাবে বলতেছো এগুলো বলতে যাও। আর তোমার সাথে সবচেয়ে বড় শত্রুতা যেটা করে আসছে এই যাবৎ সেটা হচ্ছে হাসানের এই দ্বিতীয় বউ। হ্যাঁ, বলো তুমি। উনি হাসান নানা আমাকে যে পরিমাণ ভালোবাসতো, পরবর্তীতে ভালোবাসা ওনার থেকে আস্তে আস্তে কম পাইছি, কিন্তু আমার সাথে কোনোদিন দুর্ব্যবহার সে করেনি বা করার সুযোগও নাই, কোনো পয়েন্ট উনি পায়নি। আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করেন, আমি উত্তর দেবো। শোনো, তুমি আবার প্রথমে বলো, আমি আজকে সকালে মানে গতকাল সকালে, শুনতে পাচ্ছ? জি জি। গতকাল সকালে হাসানপুর থেকে তোমার ব্যাপারে অনেক তথ্য জানছি আর কি, ঠিক আছে। আবার কেশবপুর থেকেও জানছি, কিন্তু বুড়িহাটির লোকেরা দুই পার্টি হয়েছে, এক পার্টি তোমার পক্ষে আর বেশিরভাগ মানে মাদ্রাসার আশেপাশে কিছু লোক তোমার পক্ষে আর কিছু লোক হাসানের পক্ষে। তা আমার তুমি এতটুক বলো যে এই যে কি বলে শহীদুলের যে মেয়েটা, ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম আছে, শহীদুলের মেয়ের নাম আছে মর্জিনা। আচ্ছা, মর্জিনার সাথে কি সম্পর্ক হয়েছিল, না মর্জিনার মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল? আর এই সম্পর্কটি তোমার সাথে হয়েছে না তোমার সুমন্দিনা শালা তার সাথে হয়েছে? এইগুলো খালি কারণ তিন জায়গার থেকে তিন প্রকারের কথা শুনছি, আর একেবারে তোমার বিরুদ্ধে যারা ওখানে কিছু মহিলাও আছে, ওই যারা কি বলে অন্যভাবে বলে, আমি সবগুলো বলবানে বা তোমার কাছ থেকে আমি শুনে নিই। প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। এখন এই মর্জিনার মেয়ে কি তোমাদের ওখানে পড়তো? হ্যাঁ। ওর নাম কি? মর্জিনার মেয়ের নাম আছে লতিফা। আচ্ছা, লতিফা তোমাদের এখানে পড়তো, লতিফার নানা হচ্ছে শহীদুল, তাই তো? আচ্ছা, এখন প্রথমে একটা প্রশ্ন উত্তর দাও, হাসান তোমাকে ওখানে রাখছে, তোমাকে কি ভালো বেতন দিত না নর্মাল হুজুরদের যা দেয় 2000-5000 এরকম দিত? উনি আমার একদম বেতন দিছে, প্রথম বছর বেতন দিছিল 10,000 টাকা, আমরা দুইজন স্বামী স্ত্রী। আচ্ছা, দুইজনকে দিয়েছে 10,000 টাকা, তাহলে তোমার 5,000, তোমার বউকে 5,000, তাই তো? আমার অতিরিক্ত টাকা পয়সা দেয়নি। তো তোমার ওই যে ওখানে বিকাশ, রকেট, নগদ এতে টাকা পয়সা আসতো না? না, এতে কোনো টাকা পয়সা, আমি ওই ধরনের কোনো টাকা পয়সা পাইনি, মানে এই নাম্বারটা আমার কাছে থাকতো। হ্যাঁ, তো তোমাকে মানে জনগণ বা ওই এলাকাতে 500 টাকা করে যারা মাসে মাসে দিত, বা ওই শামসু ভাই তো আমাদের মারা গেছে, আতিয়ার ভাইটা, এরা এলাকাতে যারা তোমাকে ওই টাকাটা কি তোমার হাতে দিত না হাসানের কাছে দিত? ওই টাকাটা আমার হাতে দিত বেশিরভাগই। প্রথম বছর তো সম্মেলন হলো, সম্মেলনে আরো বাইরের মেহমানরা ছিল, ওনাদের হাতে পড়ছিল সম্মেলনের দিনকের টাকা। আচ্ছা, আর সম্মেলন বাদে যে টাকাগুলো, ওই টাকাগুলো আমার হাতে আসতো। আচ্ছা, আমরা একটু তোমার কাছ থেকে জানি, মানে হাসান যে দ্বিতীয় বিয়েটা করলো, তুমি কি জানো এলাকাতে সে কি বলে বেড়াইছে? আকসের ঠাকসে দিয়ে যারা আছে,
বা আকসাদের ভাই মকসেদ, এরা আরো অনেকেই আছে, এরা জানে যে হাসানের বড় বউ হাসানের এই ছোট বউটাকে বিয়ে করাইছে। আসলে কি এটা তুমি জানো? আর এটা কি হয় কখনো? তোমার বউ কি তোমাকে আর একটা বিয়ে করাই আনবে? এটা আছে, আমি যেটা জানি, আমি তো ওখান থেকে আসছিলাম আরো 2 বছর আগে। আমি আসার পরে ওই বড়জন অসুস্থ হয়ে পড়ছে, যেটা আমি জানছি। পরবর্তীতে আমি তো যাইনি। হ্যাঁ, উনি ওই অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ মানে অনেক অসুস্থ, এবং তার অসুস্থতা সে আমার সাথে অনেক কান্নাকাটা করছে, এবং সে বলছে যে আমার তো হ্যাঁ, চিকিৎসাও করায় না, আর উল্টো মাথার চুলও কেটে দিছে, আর কি বলে চিকিৎসা করলে নাকি সে ভালো হয়ে যায়। কিন্তু সে চিকিৎসা না করে এদিক থেকে আবার শুনতেছে সে বিয়ে করবে। তখন হাসানের বিয়ে হয়নি, পরে বিয়ে করেছে আর কি। জি। তো তার বড় বউ কি কখনো বিয়ে করাবে, এটা কি তোমার বিশ্বাস? মেয়ে মানুষ তো, আমি যতটুকু জানি, কোনোদিন স্বামীর ভাগ কাউকে হ্যাঁ, দিতে চায় এটাই। না, নিজে মোট। তা এখন হাসান বিয়ে করেছে, হাসানের অন্য অন্য ভাই বোন যারা আছে এটা সম্ভবত সব মেনে নেছে। এখন একে কি তোমার জায়গায় এই যে মাদ্রাসাতে কি মোহতামিম বানাইছে, মানে মহিলাদের? কার, ওনার ওই ছোট জনকে? হ্যাঁ, না, ওখানে মোহতামিম বলতে কি, হাসান নানা ছিল হচ্ছে আপনার সভাপতি প্লাস মাদ্রাসার মোহতামিম। আচ্ছা আমি ছিলাম ওখানকার নায়েবে মোহতামিম, মানে মোহতামিমের অ্যাবসেন্টে আমি কাজ করি। আচ্ছা। আর আকসেদবার পরবর্তীতে ছেলেটা, যখন তাহলে আকসেদবার ছেলে শফি হুজুর টুজুর ইরাকি, ইরাকি মাদ্রাসার সাথে মানে এই টাইপের কোনো সম্পর্কিত না, শুধু হাসানের মানে হয়ে কাজ করে? না, ওনারা হচ্ছে মাদ্রাসার হাফেজ শফিকুল আছে মাদ্রাসার কোষাধ্যক্ষ, মানে ক্যাশিয়ার। আচ্ছা, হাফেজ শফিকুল তাছাড়া আমার, কোষাধ্যক্ষ, আর সুলতান এবং সুলতানের ছেলে যে সাংবাদিক, এই যে হুজুর যে আছে নাসির, এদের সাথে কি সম্পর্ক আছে তোমাদের? আমি সালাম মত বিনিময় হয়, আমার ওইরকম সম্পর্ক না, না, বা মাদ্রাসার সাথে সাথে তারা এই ধরনের কোনো জড়িত না। জড়িত না। আচ্ছা, তাহলে তোমার সাথে এই এই সাইদার শত্রুতাটা কি? আমার সাথে শাহিদার শত্রুতা কি? হুম, আমার সাথে শাহিদার শত্রুতা এটা হতে পারে, যেটা ওই পাশে শাহিদার যে জমিটা, আচ্ছা শাহিদার জমিটা বিগত বছরে আপনার আব্বা বেঁচে থাকলে কোন পর্যন্ত আইল ছিল বা সীমানা ছিল সেটা তো জানি না। ঠিক আছে। কিন্তু এখন যারা যে নতুন ম্যাপ আছে, ম্যাপ অনুযায়ী মাপিয়ে শাহিদার বাড়ির ভিতরে তারা জমি পাচ্ছে। ঠিক আছে। এখন জমি যখন পাচ্ছে, এটা দীর্ঘদিন যাবত জমি ছাড়ার কথা বলতেছে। তো প্রথমে শাহিদা বলছিল যে জমি ছাড়বো ছাড়বো দেব, এই ধরনের কথা দীর্ঘদিন যাবত বলছে। বলার পরে যখন তারা জমি পাচ্ছে না, মাঝখানে বললো যে আমার অর্থ নাই, আমি কি করে ভেঙে চুরে নিয়ে যাব। তখন আবুল হাসান ফারুকি বললো যে তুমি তাহলে ভেঙে চুরে নিয়ে যাও, আমি টাকা পয়সা যা লাগে আমি দেব। হাসান কি আসলে টাকা পয়সা দেশে থাকে? ঠিক আছে, আমি নিজে দিছি। তাহলে তুমি তার শত্রু হলে কেন? বা তোমার এই শত্রু হওয়ার কারণে কি হাসানের কোনো দোষ আছে, না তোমার দোষ? আমি বলি না, না আপনি যত প্রশ্ন করতে চাইছেন, আমি কথাটা শেষ করে, এটা শেষ হয়নি। তখন আমি জোন দিছি ওখানে, যে 4 জন লোক ওখানে গেছে, ঘরে চাল ঠাল নামাইছে। নামানোর পরে সন্ধ্যার সময় তাদেরকে টাকা দিছি। পরের দিন আবার কাজে যাবে, কাজে যাবে তখনও বলছে কি যে কাজ যে পর্যন্ত করা হয়েছে এই পর্যন্ত থাক, আর বাকি কাজ আমি 15 দিন পরে করব। এই কথা বলার পরে আবার কাজ অফ, 15 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, কাজ করে না। তখন মাদ্রাসার কমিটি পক্ষ যারা আছে এরা একটু হার্ড লাইনে যাচ্ছে যে ও জমির সমস্যায় দেবে না। সমস্যায় যখন দেবে না, আমরা আইনের আওতায় দিয়ে জমি আমরা বের করে নিয়ে আসবো। তখন তারা কাউন্সিলে কেস করছে। কাউন্সিলের থেকে কেস করার পরে যখন ওরা ঘর বাড়ি সরায় না, আরো মেরামত করে, তখন এরা আবার থানায় যোগাযোগ করছে। থানায় পুলিশ টুলিশ নেছে যে মাদ্রাসার জমি জোর দখলে তারা খাচ্ছে, এই ধরনের অভিযোগ তারা দিয়েছে, দিয়ে সেখানে ভাঙচুর হচ্ছে। এখন আমি কোনোদিন শাহিদার বাড়ি যেয়ে এ কথা বলিনি যে শাহিদা তুমি মাদ্রাসার জমি আজকে ছাড়বা কালকে ছাড়বা,
2 দিনের ভিতরে ছাড়ো, এই ধরনের কথা তার সাথে বলিনি। বরং এটা করা হয়েছে যখন মাপজোপ করতে গেছে তখন কমিটিদের সাথে আমি পিছনে গেছি। কোনোদিন সাইদার সাথে আমার তারা কথা বলার সুযোগ দেয়নি যে আপনি বাইরের মানুষ, সাইদা আমাদের গ্রামের মানুষ, তার সাথে যা কথাবার্তা বলতে হয় না বলতে হয় আমরা বলবো। এখন সাইদারে আমি এ পর্যন্ত কোনোদিন তার সাথে ভালো মন্দ কথা বলিনি। তার সাথে পথে ঘাটে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করছি। এখন সে আমার পরে কেন ক্ষিপ্ত হতে পারে এটা আমি বলতে পারবো না। আচ্ছা, গেল, এটা চলে গেল। এখন তুমি এসো, জি। শহীদুলের মেয়ে এবং তার মেয়ে, জি। এদের দুজনের সাথে তোমার কি আসলে কোনো রিলেশন হয়েছে, বা তোমার সুমন্দিনা শালা তার হয়েছে, বা হলি কেন? হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নের উত্তর দিই। মাদ্রাসা যখন আমি ওখানে প্রথমে গেছি তখন তো ওখানে মাদ্রাসা ছিল না, তখন খোলা পরিবেশ। ঠিক আছে। এখন হ্যাঁ, আমার কুটুম যখন ওখানে গেছে, আমার কুটুমের চেহারা হচ্ছে ভালো, ওরা 3টে ভাই বোন সবাই। এখন আমার কুটুমকে সে পথের ভিতরে আটকানোর একটা প্রসেসিং করতেছে। এই জিনিসটা আমি অনুভব করতে পেরে আমি আমার বাড়িওয়ালাকে বলছি যে তুমি এই বিষয়টা একটু দেখো, আমার মনে হয় এই কাজটা এরকম হচ্ছে, ওকে আটকাচ্ছে, কথা বলবে। তখন আমার বাড়িওয়ালি বোরকা পরে আস্তে আস্তে আইসে রাস্তায়, আইসে দেখে বাস্তবে আমার কুটুম যে পথে আসতেছে ও সেই পথে কথা বলার জন্য তার সাথে অপেক্ষায় আছে। এবং এক পর্যায়ে তারা মুখোমুখি হয়ে গেছে, তার সামনাসামনি চলে গেছে। কুটুম যখন হাঁটে আসতেছে, মানে কথা বলবে কি মর্জিনা কথা বলবে, না ওই লতিফা কথা বলবে? লতিফা কথা বলবে। তো লতিফা কথা বলি, লতিফার মা কি জানে? না, এটা কেউ জানে না। আচ্ছা, ঠিক আছে, তারপরে? তখন আমার বাড়িওয়ালা যখন চলে এসেছে, আমার বাড়িওয়ালারা দেখে লতিফা সরে গেছে। এরকম 2 দিন হয়েছে, মানে পরপর 2 দিন। আমার কুটুম তো কোনোদিন আসে তো একদিন থাকতো, কোনোদিন সকালে এসে বিকালে বেছে, বা কোনোদিন আসা মাত্রই চলে গেছে, এরকম। তো পরপর যখন এরকম 2 দিন করছে, করার পর আমার কুটুমের এখানে আসা নিষেধ করে দিলাম যে এখানে যাওয়া যাবে না, আসা বন্ধ। তখন আমি আমার শাশুড়িদের বললাম যে ও এখানে গেলে এই সময়টা হচ্ছে, ওর জন্য আর কখনো না পাঠাই। তখন বেশ কিছুদিন, সে প্রায় 1 বছর কুটুম আর আসেনি। তারপর হঠাৎ করে মাদ্রাসা যখন চালু হয়ে গেছে, এখন তার মেয়ে লতিফা মাদ্রাসা ছাত্রী, এখন তো আগের মতন আর খোলা পরিবেশে সে বেড়াইতে পারে না, এখন তো সে বন্দী হয়ে আছে। মানে তোমাদের ওখানে টোটাল কি 30-40 জন মেয়ে আছে যারা বন্দী হিসাবে ওখানে পড়াশোনা করে, মানে খোলা পরিবেশে? 30-40 জন সব কি এলাকার না বাহিরেরও আছে? এলাকারও আছে, বাহিরেরও আছে। আচ্ছা, তো এই ঘটনাগুলো হাসান কি জানে? না, এই কথাগুলো তখন কেউ জানে না, শুধু আমি জানি, আমার বাড়িওয়ালি জানে, আর ওই মেয়েটা জানে। তো তুমি যদি ইচ্ছা করতে তাহলে কি হাসানকে বলতে পারতে, না ওটা বলা প্রয়োজন মনে করনি? আমি ওটা যেহেতু একটা মান সম্মানের ব্যাপার, ওই জন্য আমি ওটা বলার প্রয়োজন মনে করিনি। ঠিক আছে। আচ্ছা, ওই মুহূর্তে কি হাসানের বউ তোমার শত্রু হয়ে গেছে, না এখনো শত্রু হয়নি? আর হলি কোন সূত্রে এই শত্রুটা শুরু হলো, যেটা গ্রামের মহিলারা জানে? হ্যাঁ, ওই কথাটা এখনো শেষ হয়নি। তখন এই কথাটা যখন মাদ্রাসা এখন শুরু হয়েছে, আমার কুটুমের সাথে তো আর দেখা যাচ্ছে যে আমার কুটুম এখানে আসলে তো আর তার সাথে দেখা হয় না, সে তো এখন ভিতরের পরিবেশে আটকানো। তখন হঠাৎ করে একদিন আমাকে লতিফা পায়ে পড়ে, মানে পায়ে এসে হুপসিকাই পড়ে যে হুজুর কি হয়েছে, আমি আপনার কুটুমকে খুব ভালোবাসি, আমি আপনার কুটুমকে বিয়ে করব। এই কথা একটা মান সম্মানের ব্যাপার, আমারও মান সম্মানে আসছে যখন একটা মেয়ে আমার পায়ে পড়ে। ঠিক আছে। আমি তাকে বা আমি কাকে কোথায় বলবো, কাউকে কিছু বলিনি। আমি তাকে উত্তর দিলাম কি যে লতিফা তুমি এখন ছোট, বড় হও, লেখাপড়া করো। তার বয়স 14-15 বছর, তা ও বড় হোক, আল্লাহ যদি ভালো করে, কপালে লেখা থাকে, তাহলে বিয়ের বয়স যখন হবে, বড় হবো, তখন দেখা যাবে। এ কথা বলে আমি তাকে সরাই দিছি।
আচ্ছা, এই পায়ে পড়া যারাও এই পায়ে পড়াটা কি কেউ দেখেছে? কারণ এইটা কিন্তু এখন কিছুটা হলেও চর্চা হচ্ছে, ঠিক আছে? পায়ে পড়া বা তোমার গায়ে ঘেঁষা এই টাইপের আর কি। দেন মাদ্রাসার ভিতরে মাদ্রাসা খোলা, হঠাৎ করে ক্লাস হচ্ছে, ক্লাস করে সব মেয়েরা বেরিয়ে চলে গেছে, গেলে হঠাৎ করে আসে সে এই কথাটা আমাকে বলে পায়ে পড়ে। তখন আমি এই কথা বলে তাকে বিদায় দিই। দেওয়ার পরে আমি আমার বাড়িওয়ালাকে বলছি এই কাহিনী। তো বলছে যে তো মান সম্মানের ব্যাপার, তার বাপ মাকে কিভাবে বলবা বা কাকে কি বলবা, একটা মেয়ে মানুষ, তো ছোট মানুষ, তো এই কথাটা আবেগে করছে, এই কথাটা এইভাবে থেকে গেছে, খুব চাপা দেওয়া। ঠিক আছে, এখন 2 বছর এইটা থেকে গেল কতদিন টোটাল? 8-9 মাস, ঠিক আছে, প্রায় 2 বছরের কাছে। ওকে। তারপরে তখন এবার এই অবস্থা থেকে যায়, আমার কুটুম এখন বিদেশ যাবে, টাকা পয়সা জমা দেওয়া। তখন মাদ্রাসা থেকে আমার ছুটির প্রয়োজন, যে আমার কুটুম বিদেশ যাচ্ছে, আমার এখানে 2-4 দিন ছুটি লাগবে। এই বলে যখন মাদ্রাসা থেকে আমি বের হয়ে আসি, বের হলে আমি 2 দিন পরে মাদ্রাসায় গেছি, যে দেখে লতিফা মাদ্রাসায় নাই। দেখি বলতে ওই হাজিরা টাকা হচ্ছে, লতিফা নাই। কেন? তো পেটে ব্যথা, অসুস্থ। তো বিভিন্ন জায়গায় ওর আব্বা ওকে ডাক্তার কবিরাজের বাড়ি নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে ওর কোনো রোগ ধরতে পারে না, ওষুধ দেয়, পেটে ব্যথা সারে না। ওর আব্বা ওকে বকাঝকা করে বিভিন্ন ভাষায়, তারপরে তার মাও বকাঝকা করে। এইভাবে তাকে মাদ্রাসায় আবার জোর করে রেখে গেছে, যে তোরা বিয়ে দিয়ে দেবো, তোর মনের শয়তানি, আগে যে মাদ্রাসায় ছিল সেখানেও পেটে ব্যথা বলতে সবসময়, তোর বিয়ে দিয়ে দেবো, তোর আর পড়াবো না, এই কথা তার বাপের। এখন মাদ্রাসায় আবার যখন জোর করে রেখে গেছে, মাদ্রাসার ভিতরে লতিফার মা লতিফাকে মারিছে, ঝাড়া দিয়ে কি জুতো দিয়ে মারছে সবার সামনে। আচ্ছা, মেয়েটারও তো একটা মান সম্মান আছে, এখন তো আর ছোট নাই, বুঝতে শিখেছে। ঠিক আছে। তখন সেদিন মাদ্রাসায় আমি ছিলাম উপস্থিত, বা হাসান নানার বউ ছিল, আরো শিক্ষিকারা ছিল। তারা তখন বললো কি যে আপনারা বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করে মেয়ে এখানে রেখে যাবেন। তখন ওর আব্বা বলেছে মেয়ের আমার বাড়ি কোনো জায়গা নেই, মেয়ের আমার বাড়ি জায়গা নেই, ও মেয়ের মনে শয়তানি, ওই সমস্ত বাহানা করবে, আমি ওর বাড়ি উঠতে দেবো না, জায়গা দেবো না বলে মেয়ে বাড়িতে চলে গেছে নানার বাড়ি। মেয়ে নানা বাড়ি গেছে, ওখানে যে পরের দিন সকালে নাকি বিষ খাইছে। আমরা তো মানে বিষ খাওয়াটা তাহলে ও নানার বাড়ি খেয়েছে, মানে শহীদুলের বাড়িতে যেই বিষ খেয়েছে, বিষ নিজের বাড়িতে বা মাদ্রাসাতে খায়নি, তাই? হ্যাঁ, ঠিক আছে। তখন যখন খাইছে বিষ খাওয়ার সাথে আমি মাদ্রাসা থেকে, আমি যখন ঘটনাটা শুনছি মাদ্রাসা থেকে আমি তার নামটা কাটিয়ে দিয়েছি। এটা কি হাসানের সাথে তুমি তখনও বলনি, বা হাসানের বউ কি জানে ঘটনাগুলো? কারণ ওর মাঝাটা দিয়ে যদি মারে, তো এটা তো হাসানের বউ এরা সবাই দেখেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই ভিতরে ওরা জানে। এখন কুটুমের সাথে যে সম্পর্কটা, এটা তো আর কেউ জানে না। আর সে যে কি কোন জন্য বিষ খাইছে এটাও তো আমরা জানি না। হ্যাঁ, তুমি কুটুমির কথা বলতেছো, এটা তো মানতেছি, কিন্তু কেউ কেউ যে কথাগুলো তোমার ব্যাপারে বলতেছে সেগুলো আমি পরে তোমার কাছ থেকে শুনি। বলো তুমি। না, এখানে একটুখানি মনে হয় বোঝার ভুল হচ্ছে কিনা। কুটুমের সাথে যে সম্পর্ক, এটা তো এখনো আমাদের ধারণায় আসেনি। মানে আমরা ধারণা কখন করছি এটা? আমার কথাটা আর একটু শেষ হোক, তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে। যখন মেয়েটা বিষ খাইছে, সাথে থেকে নাম কাটি দিছি। নাম কাটি দেওয়া এই জন্য আমাদের মিটিং এ আলোচনা হয়েছিল, আমাদের কোনো মেয়ে যদি কোনো জায়গায় কোনো অশ্লীল কাজকর্ম করে, আমরা ওই মেয়েকে মাদ্রাসা থেকে সাথে সাথে বহিষ্কার করব। ঠিক এই জন্য আমি ওর মাদ্রাসা থেকে নামটা কাটি দিছি। এখন মেয়েটা যখন বিষ খাইছে, মেয়েটাকে ওয়াশ করছে, ডাক্তার নিয়ে এসে বাড়িতে ট্রিটমেন্ট করছে, ওর আব্বা মেয়েকে দেখতে যায়নি। কেন যায়নি? আমি মেয়েকে বাড়ির থেকে তাড়াই দিয়েছি এই পর্যন্ত। ও আর আমার মেয়ে না, নানার বাড়ি যে উঠছে, যা পারে তা করুক, বিষ খেয়েছে, মরা মরুক, ওখানেই। আমি যাইনি, যাবো না, দেখবো না, শেষ। 1 সপ্তাহ পরে মেয়ে একটু সুস্থ হওয়ার পরে মেয়ের নানার সাথে মাদ্রাসায় আসে। মানে শহীদুল নিয়ে আসছে তার নাতিকে তোমার কাছে? হ্যাঁ, তখন আমি তাকে বলছি কি যে আসলে তার
নাম কাটিতেছি, সে যে কারণে বিষ খাক, বাপ মার পরে রাগ করে খাক বা কাউকে ভালোবাসে এই জন্য খাক বা নিজ ইচ্ছায় যে কারণে বিষ খাইছে এটা তো আর আমরা জানি না। তা এরকম একটা জঘন্য কাজ করার কারণে আমরা তো মাদ্রাসা থেকে নাম কেটে দিছি। এখন যদি পুনরায় আবার ওকে ভর্তি করাতে চান তাহলে কমিটির অনুমতি ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। তারপর হাসান নানার কাছে ফোন দিলাম, উনি বললো কি ঠিক আছে আমি 2 দিন পরে বুড়িহাটি আসতেছি। আমি আসার পরে ঠিক আছে। হাসান ফারুকি যখন জয়পুরহাট থেকে বুড়িহাটি আইছে, আসে আমার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে সে শহীদুলের বাড়ি এসে গোপনে গেছে মেয়ের সাথে কথা বলতে, যে তুমি কি জন্য বিষ খাইছো বলো। কোন আপাকে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কোন হুজুর খারাপ ব্যবহার করেছে, না তুমি কাউকে ভালোবাসো তাই, না কি কারণে তুমি বিষ খাইছো এই কথাটা আমাকে বলো। তখন ওই মেয়েটা উত্তর দিয়েছে যে আমার বাপ আমাকে বিভিন্ন ভাষায় কথা বলতেছে, আমার মা জনসম্মুখে আমাকে অকট্য ভাষায় কথা বলেছে, এ কারণে আমি বিষ খাইছি। বলার পরে আবুল হাসান ফারুকি মাদ্রাসায় আবার চলে আসে, এসে আমাকে বলে মেয়েটা যদি আবার আসে ওর নানার সাথে আপনি ভর্তি নেবেন, আবার পুনরায় ভর্তি করে। আমি বললাম ঠিক আছে। পরবর্তীতে নানা মাদ্রাসায় নিয়ে এসে নিয়ে আসলে আমার নতুন করে আবার ভর্তি করালাম। তখন আমি ওই মেয়েকে আবার বলছি, যেহেতু আবুল হাসান ফারুকির সাথে মেয়ের কথা হয়েছে, আমার সাথে তো আর হয়নি, তখন আমি বললাম মেয়েকে যে তুমি একটা দরখাস্ত লেখো যে আমি এই মাদ্রাসায় পূর্বে ছাত্রী ছিলাম, আমি এমন একটা জঘন্য কাজ করার কারণে বিষ খাইছি, যা যা তোমার মনে চাই তুমি একটা দরখাস্ত লেখো, লিখে সব আপাদের কাছে সই নিবা, আমি সই করব, তারপরে তোমার ভর্তি। তখন ওই মেয়েটা দরখাস্ত লিখছে যে জনসম্মুখে বাপ মা কথা বলার কারণে নিজ ইচ্ছায় আত্মহত্যার চেষ্টা করেছি। এই দরখাস্তটা ছবি আমার কাছে মোবাইলে লেখা আছে। বলার পরে আমি তাকে ভর্তি নিলাম। 1 সপ্তাহ ক্লাস চলতেছে, 10-12 দিন হয়ে গেছে। বাড়ির থেকে যাতায়াত করে নানির বাড়িতে, বাপের বাড়িতে এখনো ওঠার সুযোগ হয়নি, যে মর্জিনার বাড়ি তো আসে না, ওর নানার বাড়ি যাতায়াত করে। ঠিক আছে। না না শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতেছি। হ্যাঁ, তার নানা বাড়ি যাতায়াত করে। এখন এই অবস্থায় আমার কুটুমের একটা ডেট মিস হয়েছে, পরবর্তীতে আবার একটা ডেট পড়ার কারণে আমি আবার গেছি শ্বশুর বাড়ি। আমি যখন আসছি আসে দেখি এবার মাদ্রাসার ভিতরে কথা উঠছে, যেহেতু মনে করেন বিষ খাইছে, মেয়েটা সুস্থ হতে 1 সপ্তাহ সময় লাগছে। আচ্ছা। আবার 15 দিন ক্লাস করতেছে যাতায়াত নানির বাড়ি, বাপ খোঁজ খবর নিচ্ছে না। তখন গ্রামের মহিলারা বা গ্রামের মানুষ তো জানতে চাচ্ছে যে ওর মেয়ে ভালো না, মেয়ে যদি ভালো হবে কেন বিষ খাইছে, কারোর সাথে সম্পর্ক আছে বা কোনো খারাপ কাজ করছে এজন্য মেয়ে বিষ খাইছে, এই ধরনের কথা তো সমাজে উঠবেই। হ্যাঁ ওখানে এই ধরনের কথা সমাজে, হ্যাঁ তাদের মান সম্মান হানি হচ্ছে, মেয়ের বাপ মার মান সম্মান যাচ্ছে, নানা নানির যাচ্ছে। তখন ভালো পরিবেশ রয়েছে, আমি মাদ্রাসায় আছি, ক্লাস করাচ্ছে, আমার নিজের গতিতে আমি আছি। আর হুট করে ওই যে মর্জিনার যে বর, ওর নাম আছে ইকবাল, ঠিক আছে, মানে ওই লতিফার আব্বার নাম ইকবাল। ঠিক। ইকবালের সাথে যেহেতু মেয়ের সম্পর্ক এখনো ভালো হয়নি, মেয়েকে দেখাশোনা করে না, খোঁজ খবর নিচ্ছে না। এখন ওই ইকবাল আবার একটা মিলে কাজ করে, তার নাম শাহিনুর, আপনাদের এখানে। হ্যাঁ ওই যে তখন আমি বুঝতে পারছি। জি, তখন আমি ওই শাহিনুরকে বলছি কি যে ভাই মেয়ের সাথে তো এখনো বাপের মীমাংসা হয়নি, তা ওইটা মীমাংসা করলে হয় না, যেহেতু ওই ইকবালের সব থেকে সম্পর্ক বেশি বুড়িয়াটের ভিতরে শাহিনুরের সাথে। ঠিক আছে। তখন হ্যাঁ শাহিনুর ভাই বললো কি যে হ্যাঁ তা করা যায়, কিভাবে করবেন। আমি করছি ও মাদ্রাসায় তো পূর্বের কিছু লতিফার টাকা পয়সা মাদ্রাসায় বাকি ছিল, আছে, ওই টাকাটা লতিফার আব্বা হিসাব কিতাব করে আমাকে দিয়ে দেবে, আর সামনের থেকে ওই লতিফার খোঁজ খবর ওর আব্বা নেবে না। তাহলে পূর্বের টাকা পয়সাটা যখন ওর আব্বা দিতে যাবে, তখন যদি আমি আপনাকে ফোন দিই তাহলে আপনি অবশ্যই মাদ্রাসায় আসবেন, আসলে মেয়ের দিয়ে ওর বাপের যদি পা জড়ায় ধরে
তাহলে তো অবশ্যই বাপ তখন সব কষ্ট ভুলে যাবে। বললো যে হ্যাঁ তা তো অবশ্যই। তো বললাম ঠিক আছে, তাহলে যদি ইকবাল মাদ্রাসায় বেতনের টাকা দিতে আসে তাহলে আমি আপনাকে ফোন দিব, যদি টাকা দিতে আসে তাহলে ফোন দিব, সমস্যা কিন্তু না না এখান থেকে শুরু হয়েছে। ও, বুঝতে পারছি। হ্যাঁ, আর মেয়ে যেহেতু বাড়ির থেকে যাতায়াত করে নানির বাড়ি, তখন মেয়ে যখন ক্লাস করে নানির বাড়ি চলে যায়, মেয়েকে আমি বলছি যে লতিফা তুমি তো ফোন চালাও, ও তো ফোন চালায় না, আমি যদি একটু ফোন দিই তাহলে তুমি কারোর সাথে একটু মাদ্রাসায় অফিসে বা মাদ্রাসা বাসায় একটু আসবা। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি, এই কথাটাই প্রচার হচ্ছে বেশি। আচ্ছা বললো তুমি। হ্যাঁ, আমি এই কথাটা তাকে বলছি। বলার পরে তুমি কি এইভাবে বলেছো যে তুমি একা একা এসো, এরকম কোনো কিছু বলেছো? কারণ এই একা একা কথাটা উঠছে মানুষ, বুঝতে পেরেছো? জি শোনেন, একটা মানুষ যখন থাকে না পিছনে কথা বলতে গেলে তখন আর ভাবি বলে না। যদি উপস্থিত থাকতাম তাহলে অনেক কিছু মানুষ সামনাসামনি বলতে পারে না, সত্য কথা হলেও মানুষ সামনাসামনি বলতে পারে না, কিন্তু একটা মিথ্যা কথা হইলেও পিছনে বলা খুব সহজ। ঠিক আছে, তুমি বলতে থাকো, আমি শুনতেছি। হ্যাঁ, আমি ফোন দিলে তুমি একটু মাদ্রাসায় আসো বা বাসায় আসো, এ কথা বলছি। এখন ওই মেয়ে বাড়ি চলে গেছে, মেয়ে বাড়ি চলে গেলে ওর আব্বাও যেহেতু বেতন দিতে আসেনি, আর ওই শাইনুরের কাছেও আমি ফোন দেয়নি, আমার কাছেও আমি ফোন দেয়নি। যেহেতু ঘটনা শুরু হবে যদি ওর আব্বা বেতন দিতে আসে তাহলে না আমি এদেরকে ফোন দিব। আচ্ছা, আর ওর আব্বা যখন আসেনি তখন আমি কাকে ফোন দিব? ঠিক আছে। আমার যদি দোষ পাই তাহলে তো এই কথা বলতে পারতো যে ফোন দিয়ে মেয়েকে আসতে বলেছিল। আচ্ছা, পয়েন্টটা কোথায়? মেয়েকে আসতে বলছিল কিন্তু মেয়ে আসেনি, উদ্দেশ্য খারাপ, কিন্তু আমি তো ফোন দিয়ে আসতে তো বলিনি। মেয়ে যখন যাচ্ছে তখন বলছি ফোন দিলে আসবা, তাহলে আসতে তো বলেন, ফোন তো দিইনি, তাহলে মেয়ে আসবে কেন? ঠিক আছে। এখন ওর আব্বু আসেনি, শাইনুরও আসেনি, মেয়ের কাছেও আমি ফোন দেইনি। পরবর্তীতে পরের দিন সকালে মাদ্রাসার ভিতরে মেয়ের নানি আবার মেয়েকে দিতে আইছে, আসলে তখন মেয়ের নানি হয়তো বলছে যে হুজুর কি জন্য আসতে বলছিল। আচ্ছা, তখন হয়তো আজনার বউ হয়তো বলেছে যে আমি তো জানি না। এখন সমাজের ভিতরে তো বিষ খাইছে, এক সপ্তাহ অসুস্থ ছিল, 15 দিন যাতায়াত, তাহলে ফুল 20-25 দিন সময় সমাজের কাছে তো এখনো মুখ উঁচু করে দাঁড়াতে পারে না। ঠিক। তখন মেয়ের মা দিয়ে মেয়ের নানি দিয়ে তারা বলছে হুজুর বাসায় আসতে বলছিল, এরকম কি জন্য জানি না। এখন আমার মনে কি রয়েছে এটা তো শাইনুর জানে, কারণ শাইনুরের সাথে তো আমি গল্প শেয়ার করছি, যদি আমি ফোন দিই আপনি একটু যাবেন। আর ওর আব্বাও বলছিল যে আমি টাকা দিতে যাবানে, যখন যাইনি তখন তো আমি কাউকে বলিনি। এখন ওই লতিফার নানি আর লতিফার মা এরাই ভাবছে, এটা তো পরে আমাদের ধারণার কথা, যে আমার মেয়ে বিষ খাইছে, সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো। তাহলে দোষ একটা পাওয়া গেছে। কি দোষ? হুজুর আমার মেয়েকে কেন বাসায় আসতে বললো, হুজুরের মতলব খারাপ। ওরাই বলতেছে, তাই তো? হ্যাঁ, এবার এর সাথে আমার হাসান ফারুকের বোর সাথে আমার সমস্যা কি এবার শোনেন। মানে এটা এই পর্যন্ত স্টপ হয়ে গেল, এবার তোমার হাসানের সাথে, মানে তোমার বিরুদ্ধে এই সব কথাগুলো কি হাসানের বউ হাসানকে টেলিফোনে বলে দিয়েছে যে এরকম হচ্ছে, বা মহিলারা? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে শত্রুতা। হ্যাঁ, তা না হলে সে বাইরে থাকে, হাসান ফারুকে কিভাবে শুনলো? আচ্ছা, তো হাসান ফারুকির, তোমার হাসান ফারুকি মানে হাসান যখন এই কথাগুলো শুনলো, ও তো শুনবে, ওর বউর কাছ থেকে শুনবে, তো ওর বউ কি তোমাকে মাদ্রাসা থেকে বের করতে চাচ্ছিল, না তুমি মাদ্রাসায় থাকলে ওর কোনো সমস্যা ছিল? হ্যাঁ, আমি বলতেছি, এবার সেটা বলতেছি। আমার একটা বাচ্চা আছে বুঝছেন। আচ্ছা, আমার সে ভালোভাবে একটু কেমন জানি আমার বাচ্চাটার সাথে খারাপ আচরণ আমার মনে হয়, আমার বাড়িওয়ালার মনে হয়। কেন মনে হয়? যার সন্তান আছে সে সন্তানের মর্ম বোঝে, আর যার নাই সে বোঝে না, এটা 100%। এটা সবাই জানে। হ্যাঁ, যেহেতু তার বাচ্চা কাচ্চা নাই, আগে 2-3 বার বিবাহ হয়েছে,
মানে 3 বার বিয়ে হয়েছে না 2 বার হয়েছে তুমি কি সঠিক জানো, না না জেনে বললে হবে না? না 2-3 বার বিবাহ হয়েছে এটা বলছি, হুম, অ্যাকুরেট বলতে পারবো না। মানে সেই সব জায়গা থেকে কোথাও তার বাচ্চা হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এখন শত্রুতা করতে পারে, ওটা সমস্যা নেই, ওটা তোমার সন্তানের ব্যাপারে করতে পারে, কারণ তোমার সন্তান তো সাথেই থাকে, কাছাকাছি থাকে। আচ্ছা। হ্যাঁ এবার শোনেন, তার একটা ছোট মানুষ যে ট্যাপ মোড়ায় বা ছোট মানুষ ভাত অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে, এই ধরনের ব্যবহারগুলো তার কাছে খুব খারাপ লাগে। আর আমি তো তার পিতা আমার সন্তানের, তাহলে আমার কাছে খারাপ লাগে আমার সন্তানের দিকে যখন সে আর নজরে তাকায়, এবং আমার বাচ্চাটা যে কোনো একটা মেয়ে একটু কোলে নেবে একটু আদর করবে এই সুযোগ সে দেয় না। আচ্ছা। তারপর আরেকটা সমস্যা, সে লেখাপড়ায় অনেক দুর্বল, অনেক দুর্বল। সে মাদারীনগর থেকে লেখাপড়া করছে, এক ক্লাসে কয়েক বছর লেখাপড়া করছে, 2 বছর 3 বছর, খুব কষ্টই। সে লেখাপড়া দাওরা পর্যন্ত গেছেও কিনা আমি এটা ভালোভাবে জানি না। তোমার কি মাদানীনগরে আমার খালুর মেয়ে আছে, আমার খালুর মেয়ে মানে ওই সুজাত খালুর মেয়ে ওখানে পড়ায়, ঠিক আছে? তো তার সাথে এমনি ওখানে কি ওই মহিলার ডিপার্টমেন্টে কারোর সাথে তোমার কোনো কথা হয়েছে কখনো? মহিলা মাদ্রাসায়, হ্যাঁ। এই মাদারীনগর মাদ্রাসায়, হুম। ওখানে তো আমার স্ত্রী পড়তো। আমার স্ত্রী যখন তো ক্লাস সেই তো 5 বলতে বা পারবে, সেই তো বলতে পারবে যে এই 2-3 জায়গায় বিয়ে হয়, মহিলাটা ওখানে পড়েছে, কতটুক পড়েছে, তার বেঁধা কেমন ছিল, এগুলো তো জানতে পারবা। অবশ্যই। এবং আমার স্ত্রী মাদারীনগর বারান্দাতে যাবে তো থরথর করে কাঁপবে, সে ভালো ব্রেনিয়ান, ভালো যোগ্যতা সম্পন্ন। বুঝতে আর পারছি। ওখানে মনে হয় যে বর্তমান যে আছে আব্দুর রশিদ সাহেব, হুম। তার স্ত্রী মনে হয় আপনার এই কি আত্মীয় হয়, আমার খালাতো বোন, খালাতো বোন। হ্যাঁ মানে ওই আমার মানুষের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই আক্কাস সাহেব হতে দেয়নি। মানে আমি চাইছিলাম আংটি পরায় যাব, কিন্তু মেন বাধা ছিল আক্কাস সাহেব। আক্কাস সাহেব এমনি আমার যাই হোক হয়নি আর কি। আচ্ছা। এখন মাদ্রাসা বছরের শুরুতে যখন মানে হাসানের বোর সাথে, হাসান ফারুকের বোর সাথে শত্রুতা কোথা থেকে শুরু হয় এবার সেটা বলতেছি। মাদ্রাসা যখন আজব, তুমি বুড়িয়াটি মাদ্রাসা গড়লে, আজকে এই সব বদনামি, আবার তোমার বিরুদ্ধে হাসানের কাছে নালিশ, আবার হাসানের সেই 2-3 জায়গায় বিয়ে হওয়া বউ সেই তোমার দেখতে পারে না, তোমার ছেলেকে দেখতে পারে না, আবার তোমার কি ছেলে না মেয়ে? মেয়ে, ও তোমার মেয়েকে দেখতে পারে না, আবার তোমার বউকে দেখতে পারে না। তো এটা তো হয় না। আবার সে ওখানকার শিক্ষিকা, বুড়িহাটির পরিবেশ ভালো করবে, তো ভালো করতে যেই তো এই তো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা বলো। এবার বলি এবার হাসান ফারুকের মাদ্রাসা যখন ক্লাস রুটিন ভাগ হয়, তার কাছে সমস্ত কিতাবাদি নিয়ে দেওয়া হয়েছে যে আপনি আগে কিতাবাদি গুলো যেগুলো আপনার সুবিধা হয় সেইগুলো আপনি আগে নেন, নেওয়ার পরে বাকি যেগুলো থাকে আমি বা আমার স্ত্রী আমরাই নিব। তখন সে প্রাথমিক পর্যায়ে ক্লাস 1-2 এদের আরবি বাংলা এটা সে সাবজেক্ট গুলো বেছে নেয়। আরবি 1-2 ক্লাস 3 এই সমস্ত বেছে নেয়। আচ্ছা। নেওয়ার বাকি যে সমস্ত কিতাবাদি গুলো থাকে নাহমি মিরের বা উপরে বা আরবি সাহিত্য, এগুলো আমি নিয়ে আমার বাড়িওয়ালা নেই। আচ্ছা। নেওয়ার পরে আমরা কালারিং হচ্ছে কোথা থেকে, আরবি সাহিত্য ঘন্টা নিচ্ছে আমার স্ত্রী, ঠিক আছে। ক্লাস নাহমি মিরের। তার কাছে মার্ক রয়েছে ক্লাস নাহমি মিরের, আমার বউর কাছে আপনার আমার কাছে রয়েছে 500 মার্কের একটা প্রশ্ন নাহমি মিরের জামাতের রয়েছে। আচ্ছা। আর নাহমি মিরের জামাতের একটা সাবজেক্ট তার কাছে নাই। আচ্ছা। তাহলে বাচ্চাগুলোকে যখন লেখাপড়ার জন্য চাপ দিচ্ছে আমার বাড়িওয়ালি, বাচ্চাগুলো লেখাপড়ায় দুর্বলতা থাক আর যাই থাক সেটা তো বাচ্চাদের সমস্যা। হুম। তখন বাচ্চারা বাড়িতেই তো একটা কথাটা বলাই স্বাভাবিক যে আপা আমার বকে, আপা আমার পরে রাগঝাক করে, অবশ্যই বলবে বাচ্চারা বাড়ি যাই। হুম। কারণ তার কাছে 500 মার্কের কিতাব তার কাছে দেওয়া রয়েছে, আর হাসান ফারুকের বোর কাছে তো একটা সাবজেক্টও নাই। হুম। তাহলে তার তো সুনাম বলবে মেয়েরা আর আমাদের খারাপ বলবে। ঠিক তাদের দিয়ে বাচ্চার মারা, ওই নাহমিরের বাচ্চার মারা ওইভাবে এসে বলে
যে ওই আপা এরকম ব্যবহার করে সেই রকম ব্যবহার করে। বলার পরে হাসান ফারুককে বলেছে কি যে সে তো বলবেই, কারণ তার কাছে 500 মার্ক যখন রয়েছে। দেখেন এই কাজগুলো করেছিল আবুল হাসান ফারুকের বউ, তো অভিযোগটা দিয়েছে হাসান ফারুকের কাছে। হাসান ফারুকের কাছে যখন অভিযোগ দিয়েছে, উনি আমাদের পক্ষ হয়ে কাজ করেছে। উনি তখন বুঝতে পারছে আবুল হাসান ফারুকই সাবজেক্ট তো সব আমার বাড়িওয়ালার কাছে, আমার কাছে, তা আমাদের দুইজনকে তো খারাপ বলবেই। হ্যাঁ, তোমাদের কাছে কঠিন সাবজেক্ট গুলো তোমাদের কাছে, তো এখানে গন্ডগোল বাঁধবে। হ্যাঁ, এই আবুল হাসান ফারুকই তাদেরকে বলে বুঝাইতেছে আমার, কিন্তু এই কাজগুলো করা হয়েছিল তার বউ, আমাদের নরম করতে পারেনি। একটা গেল। আগে একটা গেছে আমার বাচ্চার সাথে কেমন জানি করে, এই আচরণগুলো আমাদের কাছে ভালো লাগে না। একটা। দুই নাম্বার সমস্যা, আবুল হাসান ফারুকের বুড়িহাটি কোনো বাসা নাই। সে যেই আপনাদের বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকতে পারে না। না, সবার সাথে তো পারে না, কিন্তু সে যে ওই যে আমার যে জোর জবর দখল করে আমার যে বোনটা থাকে, ওখানেও তো হাসান তার বউ নিয়ে থাকতো। এবং তুমি কি জানো যে আমার কুকুরটাকে মেরে চামড়া উঠে দিয়েছে হাসানের বউ? এটা কি জানো? না, আমি জানি না, এটা শুনিনি। আচ্ছা, এবার এই দুদিন সমস্যা, তারপরে তার হাসানের বউর সাথে, শোনো, হাসানের বউর সাথে জাফরের আর ফারুকের ভালো সম্পর্ক না, এটা তো তুমিও জানো, ওই পাড়া পড়শিরাও জানে। 100%। কিন্তু ওদের সত্য কথা আমি জানি, পাড়ার কেউ জানে, আমি জানি না। কিন্তু হাসানের যে দ্বিতীয় বউ, এখন ফারুকের বউর সাথে আর ওই জাফরের বউর সাথে কি গন্ডগোল বাঁধা হয়েছে, এরকম তোমার জানা আছে কিছু? আপনাদের ফ্যামিলিটা কেমন? বাড়ির ভিতরে যা কিছু ঘটে কিন্তু কাউকে কিছু বলতে চায় না, সবাই বাড়ির ভিতরে সীমাবদ্ধ রাখে। কিন্তু কখনো কখনো কিছু কথা না ওটা বেরোয় যায়, ওটা বেরোয় যায়, ওটা আমাদের সাথে বলতো। তাই আমরা যতটুকু জানি যে সুসম্পর্ক বাড়িতে কারোর সাথে নাই, এটা জানি। যার কারণে সে আপনাদের বাড়িতে যেতে চায় না, সে মাদ্রাসায় পড়ে থাকবে। না, আমার কথা শোনে। এখন আমি সুন্দর একটা বাসা নিয়ে থাকি, এবং সে একটা ফকিরের মেয়ে হয়ে এখন কোটিপতির ঘরে। ঠিক আছে, এটা আছে মেন জিনিস, যে ওই হাসানও ছিল একটা ফকির, এখন সে ওই ধর্মজীবী করে কোটি কোটি টাকা কামাইছে। তোমার ঠিক মতো পয়সা দিচ্ছে কিনা আমি সেটাও জানি না, তবে আমি যতটুকু জানি যে তোমার সঠিক প্রাপ্যটা তুমি কখনো পাওনি, ইভেন তোমার বউও পায়নি। আর ওর বউটা মানে ওকে মূলত হাসানকে ধরাই দিয়েছে আমার ওই বড় বোনের ছেলেটা, বুঝতে পেরেছ? এখন ধরাই দিয়েছে, তো এখন ওর নাম কি, ওই যে নাটক টাটক করতো, এখন হজের ব্যবসা করে। হ্যাঁ, আলী রেজা। তো এখন হাসান কি করেছে, ফাঁকে একটা বিয়ে হয়ে গেল। আমার ভাই বোনেরা তো শুরুতে মেনে নিছিল, এখন বাড়ির মধ্যেই গন্ডগোল। আমার বুড়ি মাটা মনে করো অসুস্থ, তো তাকে তো তার দেখাশোনা করার দায়িত্ব হাসানের এই বউটারই বেশি ছিল, কারণ অন্য বউরা কিন্তু আগেই দেখেছে, যেমন ফারুকের বউ বলো, জাফরের বউ বলো। হাসানের বউটা বাড়িতে না থেকে কি করতেছে, মাদ্রাসায় থাকার জন্যই সে তোমাকে ওখান থেকে আউট করার চেষ্টায় আছে। এখন একটা গন্ডগোল বেঁধে গেল, তুমি ওখান থেকে আল্লাহ হাফেজ বলে চলে আসলি, অথচ মাদ্রাসাটা গড়লে তুমি, তাই কিনা? আর আসলে এত বড় একটা বদনামি নিয়েই আসলে, এখন এই বদনামিটা ছড়াচ্ছে, আবার এটা লেখালেখি হচ্ছে। তো এখন তুমি, তোমার সামনে যদি কখনো এই লেখালেখিগুলো যায়, বা এই কেশবপুর থেকে এই সাংবাদিকরা যাচ্ছে ওখানে, আবার তুমি বুড়িয়াটিতে টেলিফোন করতেছো, মানে কারোর সাথে কথা বলতেছো, যেগুলো আমার সাথে বলেছো এরকমই তুমি আরো একজনের সাথে বলেছো, সেটা আমি শুনেছি, গতকালকে শুনেছি। কিন্তু কথা হলো, তুমি এত কষ্ট করে বানালে, যখন তুমি ফল খাবা তখন তুমি চলে আসলে, তুমি ওখানে কেন থাকতে পারতেছো না? এটা তো তুমি যদি তোমার জায়গায় সত্যবাদী হয়ে থাকো, তা তোমার তো সত্যবাদীর কোনো ডর ভয় তো থাকা উচিত না। এবং তুমি গ্রামের লোকদের কেন বললে না যে আমি কেন চলে যাব? আর তোমাকে, কারণ এক সূত্র বলতেছে তোমার স্ত্রীর পেটে বাচ্চা, সেই বাচ্চা জন্ম দেওয়ার পরে তুমি যাবে, 9 মাস না কত মাস পরে। আবার কেউ বলতেছে যে তুমি ছুটিতে আসো,
আবার আবুল হাসান ডাকলে তুমি যাবে, এই টাইপের যেগুলো, তো এসব নিয়ে তোমার কি উত্তর আছে বলো দিন শুনি। আমার এগুলো নিয়ে উত্তর আছে কি, আমি যখন ওখানে চলে আসছি আবুল হাসান ফারুকের বউ বা আপনার ওই যে লতিফার মা বা নানি, এরাই যখন এই ভিতরে কথাগুলো বলা বলি করছে, তখন আবুল হাসান ফারুকের হয়তো বউ উনি ভাবতেছে হুজুরকে তো আগের থেকে অনেক কিছু দুর্বলতা করার জন্য চেষ্টা করছে, পারে নাই, তা এখন আর একটা সুযোগ পাইছি, আর এই সুযোগটা হচ্ছে একটা মান সম্মান ব্যাপার ব্যাপার। এই ধরনের কথা যখন উঠেছে তখন আবুল হাসান ফারুকীকে উনি আমাকে ফোন দিছে যে মাদ্রাসায় কি হয়েছে, আমি তো কিছুই বলতে পারতেছি না, তখন আমি কিচ্ছু বলতে পারতেছি না। তারপরে দেখি উনি ওনার থেকে বলতেছে, আমি বললাম হ্যাঁ এই ঘটছে। তারপরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে আপনি মাদ্রাসায় থাকেন, আমি মাদ্রাসায় আসি, আপনি চুপচাপ করে থাকেন, একটু সমস্যা হয়েছে এই সমস্ত নিয়ে, গ্রামের ভিতরে খুব উত্তেজনা হচ্ছে, আপনি চুপচাপ করে থাকেন। আমি ঠিক আছে চুপচাপ করে আছি। এক সপ্তাহ পরে আবুল হাসান ফারুক আইছে, আমি ততদিন বললাম মাদ্রাসায় আছি, কোনো সমস্যা না। এখন উনি আসার 2 দিন আগে আমার একটা সমস্যা বাড়ি হলের, তা আমি ওনাকে নিয়ে চলে আসি। আসলে পরে আমি আবুল হাসান ফারুকীকে ফোন করে বলতেছি যে আপনি কি বুড়িয়াতে আসতে চাইছিলেন, তাকে আইছেন? তা বলছে হ্যাঁ আমি আইছি। তা আপনি যে বললেন যে বুড়িয়াতে একটু সমস্যা হচ্ছে, আমার এই সমস্ত কথাবার্তা শুনে, তাই এখন কি পরিবেশ পরিস্থিতি আপনি বলেন তো। তা উনি আমাকে তখন উত্তর দিচ্ছে গ্রামের পরিবেশ এখন খুবই খারাপ, আপনি যদি এখানে এখন আসেন তাহলে লোকজন ধরে আপনাকে মারপিট করতে পারে। তখন আমি উত্তর দিলাম, দাঁড়াও, তোমাকে কি এই ফাঁকে তোমারটা শুনতেছি, তোমার কি চলে আসার আগে মানে লতিফার নানা অথবা এই মার্জিয়ার বাপ এ কি তোমাকে মারার জন্য আসছিল? না একবারও আসেনি। আমি যখন যেদিন এই কথাগুলো ঘটছে আমি শুনছি, লতিফার নানার সাথে কথা বলছি, লতিফার বাপের সাথে কথা বলছি, তারা শুধু একটা কথা বলতেছে যে এই ধরনের কথা যখন উঠছে তাই এর একটা সুষ্ঠু তদন্ত আমরা বের করব। আমরা ঠিক আছে, আমি তো আছি বুক ফুলে, 1 সপ্তাহ হয়ে গেছে। ও তাহলে এই সব ঘটনাগুলো এখন তুমি কি জানো হাসানের এই ছোট বউটা থাকাকালীন হাসানের বড় বউ এখানে আর আসতে পারে না, এটা কি জানো? আমি জানি যে উনি আসেন, কি বৃত্তান্ত এটা আমি বলতে পারবো না, উনি এখানে আসে না তাই আমি জানি। এখন কেন আসে না কি দেখি আমি ভিতরে কথা এর বেশি বলতে পারবো না। তা আমার মাটা মাঝখানে তোমার কাছে আমি জিজ্ঞেস করি, আমার মাটার কি দোষ? আমার মাটা তো পুত্রবধূদের থেকে একটু কি পাবে? এই এই মরার আগে অন্তত একটু কি বলে খেদমত তো পাওয়া উচিত, তাই কিনা? হ্যাঁ সেটা তো অবশ্যই। তাহলে এই মহিলাটা যদি আমার মাকে ছেড়ে মাদ্রাসায় এসে থাকে আর তোমাদের স্বামী স্ত্রীর বিরুদ্ধে চলে যায়, তাহলে এই মাদ্রাসাতে তোমরা স্বামী স্ত্রী মনে করো, যেভাবে শুনতেছি তাতে তোমরা যোগ্যতা সম্পন্ন, কিন্তু আর তার যে বউ যেভাবে তার শিক্ষাগত যোগ্যতা যেভাবে বলতেছো, তাহলে এতে এই মাদ্রাসার ভবিষ্যৎটা কি? এবার না না বাকিটা শুনি, বলি। বল। তখন এই ধরনের কথা উঠলো, তখন হাসান ফারুক আমাকে বলতেছে যে এলাকার পরিবেশ খারাপ, আপনি আসলে লোকজনে মারবে। তখন আমি বলতেছে কি, আপনি তো ওই গ্রামের সন্তান, তা আপনি যখন এখানে ছিলেন না তখন এই কথাগুলো এখানে উঠছে, তখন তো আমি চোখ কান বুঝে থাকতে বলছিলেন, আমি ছিলাম না না, তোমাকে দাঁড়াও, আমি এখানে একটু বলি, তোমাকে কেউ মারতে চাচ্ছে না, কিন্তু তোমার কাছ থেকে জানতে চাচ্ছে, মারতে কেউ চাচ্ছে না। মারার কথাটা এটা তোমার ওই হুজুর বলতেছে, হাসান বলতেছে, আর ওটা যেভাবে তোমার কথাতে বুঝতেছে এটা হচ্ছে তার বোর কথা অনুযায়ী। মারতে কেউ চাচ্ছে না তোমার, ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করতে চাচ্ছে। আচ্ছা বলো। তারপরে আমি ওনাকে বললাম যে আপনি তো গ্রামের সন্তান, আমি বাহিরের মানুষ, আমি ওখানে ছিলাম, আমাকে কেউ কোনো শক্ত কথা বলেনি বা কেউ আমার সাথে এরকম রাত ব্যবহার করেনি। আমি তো এই ঘটনার পরেও তো আমি লতিফার নানার সাথে কথা বলছি যে কি কাহিনী, তো কাছে আমিও শুনতেছি, তা আপনি চুপচাপ করে থাকেন, যা কিছু একটা হয়েছে সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা শহীদুল কি তোমাকে বলেছে? হ্যাঁ। তাহলে তোমার ওখানে যেতে সমস্যা কোথায়? বলতেছে আপনি
চুপচাপ করে থাকেন, এটা কোনো সমস্যা না, হাসান আসুক, আমরা এটা সমাধান করে ফেলা দিবানে, যে প্রতিষ্ঠানেরও ক্ষতি না হয় আপনারও ক্ষতি না হয়, ওখানে থাকেন। তখন আমি একটা ভালো আশ্বাস পাইছি যে কোনো সমস্যা তো না, একটা কথা উঠতেই পারে। কিন্তু একটা মানুষ যদি একটা কথা ভুল বলে, একটা ভুল কাজ করে, তার সমাধান কি পৃথিবীতে নাই? সমাধান তো আছে, সব দেশে আছে, আমাদের দেশেও আছে, কিন্তু বুড়িহাটিতে নেই। তাহলে হ্যাঁ, তখন আমি প্রশ্ন করছি যে আপনি না থাকা অবস্থায় আমাকে কেউ কিছু বলতে পারেনি, আর আপনি থাকা অবস্থায় আমাকে মানুষ কিছু বলবে। তা ঠিক আছে, আপনার যা ভালো মনে চায়, প্রতিষ্ঠানের ভালো হয় তাই করা হোক। আমি ওখানে যদি না থাকি তাহলে প্রতিষ্ঠানের তো কোনো সমস্যা হবে না, এটাই ভালো হবে। দেখেন, আপনি ভাবি দেখেন। তাই বললে আমি চলে আসবো, আপনার তাতে কোনো সমস্যা বুঝেন না? তাহলে আপনি আমার জিনিসপত্র গুলো দিয়ে দেবেন, আপনি হিসাব কিতাব গুলো বুঝে নেন। তখন আমি বাড়িতে, উনি হিসাব কিতাব করছে, করে হিসাব কিতাব ক্লিয়ার পাইছে। তখন বললাম তাহলে আমার জিনিসপত্র, তো বললো আপনি 5 দিন পরে এসে নিয়ে যান। পরে আমি যেদিন নিতে যাওয়ার আমার জিনিসপত্র ডেট, সেদিন যে আমি দেখি যে সাহেবের বাড়ি, উনি পুলিশ টুলিশ নিয়ে যেয়ে উনি বাউন্ডারি দিচ্ছে, কি কাজ কাম করতেছে ওই পাশে। তখন আমি যখন বাড়ি থেকে 3-4টে ভ্যান নিয়ে গেছি, আমার তো আর ওই সমস্ত দেখার কোনো বিষয় আমার প্রয়োজন না। আমি গেছি আমার মাল নিয়ে আসছি, আমি আমার মাল নিয়ে চলে আসি। সেখানে হাবের ছবিগুলো উপস্থিত, গ্রামের মানুষ উপস্থিত, সবাই থেকে আমার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দেয়, এবং আমি তো হিসাব কিতাব তার আগেই দিয়ে দিই, দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এখন কিছু মানুষ তাকে প্রশ্ন করতেছে যে হুজুর কেন চলে যাচ্ছে। তখন তিনি গার্জিয়ানদের বা গ্রামবাসীকে বলছে তার কুটুম্বিদের যাচ্ছে, তার বোর পেটে বাচ্চা বা তার মেয়ে অসুস্থ, এই জন্য সে 6 মাস ছুটি চাইছে। 6 মাস আসলে তো তুমি 6 মাস কি ছুটি চেয়েছো? না, আমি 6 মাস ছুটি চাইনি। তোমার কি একটু বুক কাঁপলো না যে বুড়িহাটিটা তুমি মাদ্রাসাটা বানাইলে, সেখান থেকে তুমি এইভাবে বিতাড়িত হবা? হাসানের এই মিথ্যাগুলো, মানে এই মিথ্যার ফুলঝুড়িগুলো তুমি কি বলে গ্রামবাসীদের না বলে তুমিও বা চোরের মতো চলে আসবা, এটা তোমার পক্ষে কি এটা ঠিক করা উচিত? না না, আমি আরেকটু বলি। বলো। তখন যখন এই কথা উনি আমাকে বলছে, তখন আমি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসি। আসার দিনে গ্রামবাসী আমাকে বলতেছে হুজুর, উনি তো এই কথা বলছে যে উনি 6 মাস ছুটি চাইছে, 6 মাস ছুটি দেওয়া সম্ভব না, 6 মাস ছুটি দিলে প্রতিষ্ঠানের অবস্থা কি হবে। এজন্য বলছি যে আপনি মালামাল নিয়ে যান, পরবর্তীতে আবার দেখা যাবে 6 মাস পরে কি দেখি হয়। উনি এই কথা গার্জিয়ানদের বলছে, বা কাদের কাদের বলছে আমি জানি না। উনি কিন্তু 6 মাসের তো তুমি ছুটি চাওনি, তো এত বড় মিথ্যাটা সে যখন বলতেছে, তো তুমি তোমার কমিটি যারা আকসেদ আছে, আজিবার আছে, আতিয়ার আছে, যারা আছে এদের বা শহীদুল, ওই যে আর একজন শহীদুল আছে, এদেরকে তো তোমার বলা উচিত ছিল নাকি? এবার না না কি যে হ্যাঁ, বলা উচিত ছিল। এবার যখন উনি এই কথা বলছে, উনি উনার কায়দায় বলতেছে, কাকে কি বলতেছে আমি সেটা জানি না, আমি জানতেও চাইনি। যে উনি যা পারে তা করুক, আমার এখন মান সম্মান বাঁচাতে হবে এটা। তার কারণ বুড়িহাটি প্রতিষ্ঠানটা যেমন আমি নিজে হাতে করছি, অর্থ তাদের, কিন্তু অর্থ থাকলে সব জিনিস হয় না। ঠিক। কষ্ট মেহনত আমার, আমি এই রকম প্রতিষ্ঠান আরো 2টা করছি, একটা না। এই জন্য আমি মানুষ ছোট, কিন্তু আপনি আমাকে দেখেননি কোনোদিন, আমি মানুষ ছোট, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দিয়ে এরকম 3টা প্রতিষ্ঠান করাইছে। তখন আমি ভাবছি যে হাসান ফারুকের বউ যখন এরকম আমার সাথে করে, তা এখানে বেশি দিন থাকা যাবে না। আবার যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন আমি আবুল হাসান ফারুকীকে বলছি যে একটা মানুষ ভুল বলতে পারে, ভুল করতে পারে, তার সমাধান আছে, কিন্তু আপনি কোনো সমাধানে চাচ্ছেন না। আমি চলে আসলে আপনার মাদ্রাসা ভালো হবে, কিন্তু আপনি যেটা এখন বুঝতেছেন 6 মাস পরে আপনার ভুলটা সংশোধন হবে, কিন্তু আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। কিন্তু এই বলে আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছি। ব্যাস, আমি কারোর সাথে কোনো কথাবার্তা আর বলি না। এখন চলে আসার পরে গ্রামের মানুষ প্রশ্ন করতেছে, বা আমি যখন মালামাল আনতে গেছিলাম, তখন উনি গ্রামের কিছু মহিলারা আমার কাছে শুনছে, পুরুষরা, যে হুজুর আপনি কেন চলে যাচ্ছেন। কিছু মানুষ তো তার কাছে শুনতেছে, বা কিছু মানুষ আমার কাছে শুনতেছে। আমি সত্যটা গ্রামের কিছু মানুষ, শোনো, তুমি যেভাবে বললে তোমার কথা আমি সত্য ধরে নিলাম,
কিন্তু গ্রামের মানুষ তোমার পক্ষে আছে এক শ্রেণীর, তারা হাসানকে মারতে চাচ্ছে, আবার হাসান তোমাকে বলতেছে গ্রামের মানুষ তোমাকে মারবে। তো এখন আমি তোমাকে বলতে চাই, হাসানের যে অন্য ভাই বোন যারা আছে এদের সাথে কি তোমার কথাবার্তা হয়, বা তোমার কোনো অনুদান এরা কি দেয়? কারণ এই মাদ্রাসাতে, হ্যাঁ বলো। না, আমি থেকে কোনো অনুদান কোনোদিন তেমন কিছু পাইনি। হয়তো পাইছে কি, কখনো হয়তো আবুল হাসান ফারুক আইছে, হয়তো যার সময় আমার 200-400 টাকা দিল, বা আমি তার থেকে চাই নিছি, আমি তো গরিব মানুষ, বা আমি তার ফ্যামিলি থেকে এই ধরনের সহযোগিতা পাইনি। তো আবুল হাসান ফারুকই মাঝে মধ্যে আমার 200-400-500 টাকা দিছে। এবার আমি চলে আসার পরে গ্রামে এখন মিথ্যা প্রচার ছড়া। আমি যেদিন মালামাল আনতে যাই সেদিন লোকজন আমার কাছে হুজুর এভাবে কেন যাচ্ছেন, হঠাৎ করে আপনি আসলেন, এত সুন্দর প্রতিষ্ঠান আপনি করছেন, আবার আমাদের ভিতরে থেকে আপনি একটা মায়া জড়াই চলে যাচ্ছেন, এটা তো খুব খারাপ লাগতেছে আমাদের। এখানে এই ঘটনা ঘটছে লতিফার সাথে। লতিফা যখন সমাজের কাছে মুখ দেখাতে পারে না, তার বাপ তাকে এখনো মেনে নেয়নি, আর লতিফার একটা আশা ছিল আমার কুটুমের সাথে সে বিয়ে করবে। এজন্য সব পূর্বের থেকে পয়েন্ট একটার সাথে একটা জুড়তে জুড়তে আসে লাস্টে এসে দেখেছি যে এই পর্যায়ে লতিফার আশা ছিল আমার কুটুমের সাথে বিয়ে করবে, আমার কুটুম বিদেশ চলে যাচ্ছে, তার আশা এখন পূরণ হচ্ছে না। 1 নাম্বার। 2 নাম্বার, এই সূত্রেই যে তুমি বলছিলাম যে বড় হও, তোমাকে একসময় বিয়ে শাদী দেওয়া হবে। তোমার কি, আমি শোনো, তোমার একটা কথা এখানে জিজ্ঞেস করি, তোমার এই কথাগুলো সব আমি যদি সত্য ধরে নিই, তাহলে এখানে কি এই লতিফাকে হাসানের বউ কি ফিট করে তোমাকে বের করানোর কোনো পায়তারা করেছে, এরকম কিছু বিশ্বাস হয়? কারণ তোমার এই কথাতে কিন্তু এগুলো বোঝা যাচ্ছে, আবার তুমি কিন্তু নিজে বলতেছো নিজে কোনো দোষ নেই। না, আমার এই কথাই আমি বিশ্বাসী। লতিফা সমাজের কাছে যখন উঠতে পারে না, তখন লতিফার তো একটা বংশবালা আছে না, আছে নানি বাড়ি একটা আছে, তাহলে তাদের যে সমস্ত ব্যাক রিপোর্ট পিছনে কিছু শুনছি আমি, সেই সাথে সূত্র মিলিয়ে আমি বুঝতে পারি যেহেতু লতিফা যখন মাদ্রাসায় আসে, তার মাদ্রাসা থেকে নামটা কাটছিলাম তো আমি তার কাছে একটা শত্রু। আবার পুনরায় যখন মাদ্রাসায় ভর্তি হতে আসে, সব আপাদের কাছে দরখাস্ত লেখা ঘুরে নিয়ে বেড়াইছি তো আমি তখন লতিফার কাছে খুব খারাপ হয়েছি। এবং এই লতিফা বছর আগে বলছিলাম যে যদি আমার কুটুম বেঁচে থাকে, তুমি বেঁচে থাকো, লেখাপড়া হও, বিয়ে সাথে এক সময় তো হবে, বেঁচে থাকলে এক জায়গায় হবে, কপালে থাকলে। এখন ও যখন ভাবতেছে যে হুজুর বলিল তার ছেলের সাথে বলে আমার বিয়ে হবে, তার ছেলে তার কুটুম এখন বিদেশ চলে যাচ্ছে, তাহলে সে তার কুটুমকে হারাচ্ছে। আবার আমি যে কষ্ট বুকে নিয়ে বিষ খাইছি, আমি সমাজের কাছে এখন কালারিং হয়েছি, তাহলে আমি তো স্কুল হারাইছি। তখন আমার 100% ধারণা তারা এই অপবাদটা যখন উঠাইছে, সেই সাথে জড়িত হাসান ফারুকের বউ। এটা তো তোমার কথাতে বোঝাই যাচ্ছে, তাই তো? তোমার কথাতেই কিন্তু এগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তখন তারা আমাকে দুর্বলতা করার কারণে ওই পয়েন্টটা খুব শক্ত আকারে ধরে এই কথাটাই প্রচার করছে, এবং আমি আমার মান সম্মান বাঁচানোর জন্য তাগিদে আমি চুপি সরে আমি ওখান থেকে চলে আসি। যে তাদের প্রতিষ্ঠান তারা নিয়ে থাক, আমার এখন মান সম্মানের আঘাত হয়েছে। আমি এখানে গ্রামের 10 জন মানুষ ডেকে সালিশ করে সত্যটা যাচাই করে আমি যে এখানে আবার থাকতে পারবো, তুমি শোনো, তুমি এখন যদি বুড়িহাটিতে যাও, তুমি গেলে হাসান বলতেছে তোমাকে মারবে। এক শ্রেণীর লোক আমাকে বলতেছে তারা হাসানকে সুযোগ করে হাসানকে কি বলে জিজ্ঞাসাবাদ করবে, আবার আর এক শ্রেণীর লোক তারা বলতেছে তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ করা একটা আলাদা জিনিস, মারামারি একটা আলাদা জিনিস। এখন তুমি এই মুহূর্তে কি করতেছো? আমি এই মুহূর্তে বাড়ির দিকে আছি, তার কারণ আমি বুড়িহাটি যাব, আমার বুকের ফাটা গোয়াল আছে, কেউ আমাকে মারবে, আমি অপরাধ করিনি। হয়তো আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারে, অনেকে 5টা কথা শুনতে পারে, তারা আর ভুল শুনছে কে সঠিক শুনছে আমার কাছে কেউ শুনতে পারে, স্বাভাবিক। যেমন আপনার মনে হয়তো একটু মন চাইছে আমার কাছে শোনার জন্য, আপনি শুনছেন।